নমস্কার, আমি রূপসী হালদার। চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরুদ্ধ নিশীথ, লেখক হয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 31। জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিমকে। মুচকি হাসলো মুস্তাকিম। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেটা আমার মধ্যে নেই। খারাপ থাকে ভালো মানুষেরা, আমি খারাপ মানুষ। অন্তু এবার এসে বসতে বাধা দিল জয়। ভেতরে যাওয়ার মেয়ে, দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনে বরং বসে রইল। দুটোই এক্সাম, 11টা বাজছে। জয় ততক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে, 12টায় পরীক্ষা। হঠাৎ? জয় বলল, আজ শেষ পরীক্ষা, ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি এই কথা এভাবেই সবার বাড়ি বাড়ি হলে গিয়ে জানিয়ে আসছেন বুঝি? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রগুলিকে বিয়ে করব, তারপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, একটু জামাই আদরও পাওয়া যাবে। অনুমতি আছে, করে ফেলুন। মোস্তাকিম চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মোস্তাকিমকে বলল, তো মোস্তাকিম সাহেব, কি কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটার পরীক্ষা আছে তো বাইর হতে হবে। ফর্মালিটির চোটে উঠে যাইতে পারছে না, ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবেই হয়তো উঠে তৈরি হতে পারবে। বন্ধু চোখ বুঝল। তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতি দরকার পড়ে না, কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুস্তাকিম খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল, কেউ উকি দিয়েও দেখলো না জয় এসেছে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো, তার চোখে ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। বোরখা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরখা পরে এসো, বসছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলল, চলুন। জয়ের স্বর বদলে গেল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারবো, কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মেরে শেষ করবেন আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাইছো? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করেছেন। আর কিছু প্রমাণ করার নেই আমার। এই শালিনী, এই জন্যই তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি? যার ইজ্জত নেই, যার ইমান নেই, আর ইমানই হলো পোশাক, সেই হিসাবে আমি ল্যাংটাই। তোর যুক্তিকে চুদি আমি শালি, যা বললাম কর। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারে, তবে পরপুরুষের ঢোকানো মেয়ে লোককে বোরকার মতো সম্মানিত পোশাক পরবে না। জয় 4 আঙ্গুলে অন্তর্গাল চিপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয়নি, তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখিয়ে কম ভোগান্তি পাসনি। আগে যেভাবে চলতি সেরকমই চলবি, বোরকা পরে আয়। এটা আমার বাড়ি, আম্মু ভাবি পাশের ঘরে আছে। আপনি আমার সাথে এমন করলে তাদের কষ্ট দিচ্ছেন, শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়াচ্ছেন। কি লাভ? জয় এক গাল ছেড়ে চেপে ধরল গলা তার, দুই হাত দিয়ে। অন্তু শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে? না, কোনো একদিন এরকম শ্বাস আটকে মেরে ফেলবো শালীর মেয়ে। আমাকে কি বালবাটা মনে হয় তোর? আমি তোর মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর। কেউ কথা কয় না আমার মুখের ওপর, সেই সাহস রাখিনি কারো ভেতরে। তুই বলিস, একমাত্র তুই। কেন? তোকে কি বেশি প্রশ্রয় দিই আমি? নয়তো ভয় লাগে না কেন রে তোর আমার ওপর? কিন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজেই গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু, গলা শুকিয়ে এসেছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে, তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করছে, কিন্তু অন্তুর কান্না পেল না, অসহায়ত্বের কাঁদতে নেই। সাদা রাঙা একটা সালোয়ার কামিজ পরেছে, সাদা ধবধবে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্য। গলাটা ব্যথা করছে খুব, কঠোরিতে চাপ লেগেছে, মাথার চাপ অনুভূত হচ্ছে।
অন্তুর গলির ভেতরে কয়েকটা এগিয়ে গিয়েছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। বাস, রাস্তাঘাটের দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি, কোন হিসেব আছে আপনার? চারিদিকে তাকান, দেখছেন জানলা দরজায় সবকিছু ফাঁকা ফাঁকা, জোড়া জোড়া চোখ আমাকে দেখছে, দেখতে মগ্ন রয়েছে। মার খেলে কি? গাড়িতে যেয়ে বসো, হেঁটেই যাবো আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিস, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টিমি করা স্বামী নিয়ে দেখো কেমনে ঢ্যাং ঢ্যাং কইরা রাস্তায় বাইরাইছে। আর এই জয় ছেঁড়া এত শয়তান, খাটাস ছাড়া। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পায়ে শিশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামনে নিল নিজেকে। মনের ওপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিতও না। কদিন আগে জয় আমির নষ্টামিতে ধরা পড়ে এই মেয়েটিকে বিয়ে করেছে। দেখা দরকার। জয় ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতি ফেলার জন্য অন্তুই হেঁটে যাচ্ছে। অন্তু একটা রিক্সা ডাকলো। ভার্সিটির গেটে নামিয়ে দেবেন? জয় লাফ মেরে উঠে বসল। থানায় দিকে গাড়ি ঘোরার মামা। অন্তু থাকালো। জয় না তাকিয়ে বলল, তোমার পরীক্ষা দুপুর 2টোয়। রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সে সাহস হয়েছে। হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলে ঘরের ভেতরে ঢুকলো। কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয়ের গান গাইতে গাইতে ঢুকলো। তুমি মা হারা ছেলে, জাহানারা ইমানের একান্তরেই দিনগুলি। তুমি নকশি কাঁথায় মাঠের জসীমউদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকায়। গান যখন ভুলভাল নিজের মনের মতো গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না? জয় আরো জোরে চেঁচালো, তুলি ও তুলি ও তুলি 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 রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে আমি ঝুলি। তুলি রেগে উঠলো। চিৎকার করলে লাথি মারবো একটা। বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠলো। কিছু লাগবে আপনার? ডাকলে হতো আমাকে। শোন তরু, তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেব, তুই যখন আমায় ভেবে গান গাইবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। ভোরের আলোয় এসে অন্ধকার দূর করেছে বারান্দায়। সেই আলোয় তরুর ছলছলে দুটো চোখ সজল হয়ে উঠল। জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারল। চোখের মায়ায় বাঁধার চেষ্টা। শিট শিট ম্যান, বাধা পড়ার সিস্টেম নাই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলবো, আমি পাখি, ঘর বুঝি না। তরু হাসলো। তবুও ঘর বাঁধলেন না বুঝি বাঁধলেন। ঘর বাঁধিনি, এক জঙ্গলি বিলাইকে খাঁচায় পুড়ছি, সেটাও পরিকল্পনাহীনভাবে। তুই দেখিস নাই ওই শালিরে, শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগে না হয় হেরে গেলাম, জিতে গেলি কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দর সে, মানুষ হিসাবে তোর মতো সুন্দর না, শালির তেজ বেশি। আর রূপ? সুন্দরও আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যাস হয়ে গেছে আমার, আজকাল যে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা রয়েছে। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল কিছুই পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদার চা খেতে ইচ্ছে করছে। আমার জন্য বানাতে যাচ্ছি, আপনার জন্য বানিয়ে আনবো? তুলি চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল। তুলি এসে বসলো পেছনে বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে। আগে মনে হয়নি, আগে মনে হতো এসব ক্ষমতা আছে, করবে, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনায় রূপ নিয়েছে। তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে, সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণেই মনে পড়ে
অনুশোচনা হতেই পারে, পাপ বেশি হলেও অনুশোচনা হয় মাঝে মধ্যে, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামিয়ে দেওয়া উচিত নয়। হামজা ভাই বলেছে, পাপ জয়ের রক্তগণিতে মিশে আছে, তা ছেড়ে দিলে চলবে? এই চলবে যতদিন যা নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দায় কোণায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে, জয় ছাড়া আর কারো সাথে সংলাপ বাড়ে না তার। চাপা স্বভাব, কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কটূক্তিগুলিতেই তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল জয়, ঠাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে ওঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত, ওকে থামিয়ে নিজেই বিষাদ চাপতে ইচ্ছে করলো না তুলির। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসলো জয়। অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে, এলোমেলোভাবে ইচ্ছেগুলো এক একটা গুটিতে আরেকটা দিকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে উঠল। বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো ঠেকছে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিচের দিকে। গুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সবসময় বাচ্চামি ছাড়, সেটার কানে আসছে তোর বদলতে। তোকে কি কার যায়? তুই বল। কোথায় শুনলে বদনামি? আর্মির আলোচনার বিষয় হয়ে উঠেছে 10 গ্রামে। ভ্রু কুচকায়। আজ যে সে তার নিজেই প্রত্যক্ষ করেছে সেটা চেপে গিয়ে বলল, কোন খানকির চ্যাংড়া কে কি বলে বেড়াচ্ছে, এই বাড়িতে আছে, লোকের কথা শোনাচ্ছে, ওই বাড়িতে আসলে তো আর কোনো শুয়োরের বাচ্চা সাহস হবে না কোনো কথা শোনানোর। সামনের শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখবো কোন সম্বন্ধে চালার পিছনে লাগায়, পিছনে চুলকায় তার। শিওর? হ, আমি দেখবার চাই কোন বাইনচোদের জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট একটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়ি চিংড়ি শালি পড়ে আছে, কথা শুনবেই। এটা তো আমার দোষ না, কিন্তু সমস্যা হলো লোকজন খুব উড়াউড়ি করছে। আচ্ছা, আমি কি মরে গেছি? ওরা আমার আজকাল পাত্তা দিচ্ছে না, যা তা করে বেড়াচ্ছে, আর আমিও সহ্য করে নিচ্ছি। ঠিক করতেছি? শ্যাহ, লোক দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল। আমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পেছনে লেগেছে। সরি, তোমার ভাই চাচারা আমার হাত পা ধুয়ে পেছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই যদি দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তড়াক করে উঠে বসলো হামজা। রিমির হাত থেকে স্ত্রী কেড়ে নিয়ে কপাল টান করে বলল, পাঞ্জাবি পরাবে? এত বেখালি হলে কবে থেকে? পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, ধন্যবাদ।